আমরা জাতি হিসেবে বেকুব এবং নিচু মন মানসিকতার অধিকারী। এইজন্য আমরা যেকোনো বড় জিনিসকে ছোট বানায় ফেলি আমাদের নিচু মন মানসিকতা দিয়ে। হাদির ঘটনাটাতে যেই গুরুত্বপূর্ণ ৩ টা পয়েন্ট আমি মনে করি মানুষ খুব তাড়াতাড়ি ভুলে যাইতে পারে আমার ভয় এবং আমাদের ধারণ করাটা খুবই দরকার। সেই ৩ টা শিক্ষা বা বিষয় যেটা রাজনীতি থেকে দূরে কিন্তু সমাজ নেতা হিসেবে তার যে বড়ত্ব, সেই বড়ত্বকে ধারণ করে। ৩ টা পয়েন্ট বলার আগে আমার যে ভয়টা সেটা বলে ফেলি। সেটা হচ্ছে যে অলরেডি হাদির মাজার বানানোর একটা চিন্তাভাবনা, মাজার বানায় ওইখানে দোয়া করা, সেজদা করা, পানি পড়া, বিক্রি করে ব্যবসা করা, অথবা আরেক দল শুরু করছে অলরেডি যে হাদি কি শহীদ হইছে কি শহীদ হয় নাই। তারপরে রাস্তার মধ্যে জুম্মা নামাজ পড়া যাবে কি যাবে না, কেমনে হইছে, জানাজার সময় কোথায় হাত বাঁধছে, হাত বাঁধা ঠিক হয়েছে কিনা, মানে যত রকম তুচ্ছ বিষয় এবং ব্যক্তি স্বার্থে সবাই সব দল এখন হাদি অমুক দলে তমুক দলে, হাদি আসলে মনে মনে ওই দল করত, মানে সবাই তার যে নিচু মানসিকতা এবং ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ সেদিকে চলে যাচ্ছে। বা তার বাইরে গিয়ে আমরা বোঝার চেষ্টা করি ৩ টা পয়েন্ট যে ৩টাকে হাদি সুস্পষ্টভাবে ধারণ করত এবং আমাদের ধারণ করাটা খুব দরকার। আমরা বারবার বলতেছি আমরাই হাদি, আমরা বলতেছি হাদিদের আবার জন্মানো দরকার, এক হাদি মারা যাওয়ার পরে আরও বহু হাদি হওয়া দরকার, কোনো সন্দেহ নাই দরকার। সেই জায়গাটাতে কি হবে, মানে জিনিসটা কি, মানে হাদি হওয়া মানে কি বা আমরাই হাদি মানে কি, এই জায়গায় মনে করি অনেক পয়েন্ট বলা যায়, বাট ৩টা পয়েন্ট আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি গত অন্তত ২-৩ বছর ধরে বলার চেষ্টা করছি, বাট আমার থেকে আরও হাজার গুণ ভালো দৃষ্টান্ত স্থাপন করছে ওসমান হাদি। তো সেই ৩টা পয়েন্টকে আমি এমফাসাইজ করি। ১ নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে হাদি যে কালচারাল সেন্টারটা করছে, ইনকিলাব মঞ্চ কালচারাল সেন্টারটা কেন সে করলো? এই কালচারাল সেন্টার অনেক ফান্ডিং পায় নাই। ওইখানে কি বলবো, অনেক মানে অনেক মানুষ এটা সম্পর্কে জানতও না। কিন্তু কেন সে কালচারাল সেন্টার করতে গেল? সে তো আরো অনেক কিছু করতে পারত। সে কেন একটা কালচারাল সেন্টার করলো? এবং কালচারাল সেন্টারটার কতগুলো ইউএসপি ছিল। কালচারাল সেন্টারটাতে নজরুলের কবিতা পড়ানো হইতো, বাংলাদেশের এমন দর্শন, এমন ইতিহাসের বিষয়গুলোকে তুলে ধরা হইতো যে বিষয়গুলো অনেক বছর আমরা শুনিনি বা আমরা জানতাম না। কেন আমাদের ন্যারেটিভ এত ইম্পর্টেন্ট? কারণটা হইল বাংলাদেশ একটা লম্বা সময় আমরা কলোনাইজেশন থেকে বের হইতে পারি নাই, পার্টিকুলারলি ইন্টেলেকচুয়াল কলোনাইজেশন থেকে বের হইতে পারি নাই। আমরা মনে করি ওয়েস্ট ইজ দ্য বেস্ট, আমরা মনে করি আমেরিকা ইজ দ্য বেস্ট। ২০০ বছর ধরে ব্রিটিশরা শাসন করার পরে আমরা ব্রিটিশ আমেরিকাকে বেস্ট মনে করি সবখানে সব সুবিচার তাদের কাছে, সব টাকা পয়সা তাদের কাছে, আমার কাজ কোনো মতে ওদের পা চাটা বা ওদের কাছে গিয়ে গোলামি করা। এবং আমরা সব কিছুতে মনে করি যে মানে আমেরিকায় মোর দেন 50% ওবিসিটি, কিন্তু আমরা মনে করি পৃথিবীর সবচেয়ে ফিট নেশন হচ্ছে আমেরিকা। মানে এরকমই উল্টা, মানে আমেরিকা এবং ব্রিটিশরা যা রিপ্রেজেন্ট করে, যে ভ্যালু রিপ্রেজেন্ট করে, যেই গণহত্যার উপরে তারা দাঁড়ায় আছে, যেই গণহত্যা এবং দুর্ভিক্ষ তারা আমাদের এই শহরগুলোতে স্থাপন করছে, যেই আধিপত্যবাদ, বিদেশি শক্তির আধিপত্যবাদ, সেই বিদেশি শক্তি যেই হোক তার বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষেত্রে ওসমান হাদি জানতো যে যদি আমরা ন্যারেটিভ তৈরি করতে না পারি, আমি আমার গল্প বলতে না পারি, আমার গল্প বলতে না জানি, তাহলে কোনোদিন আমাদের মেরুদণ্ড শক্ত হবে না। আমরা সবসময় মনে করবো যে আমাদের কাজ হইলো অন্যদেরকে ফলো করা এবং অন্যদের মতো হওয়ার চেষ্টা করা, অন্যদের মতো জামা পরা, অন্যদের মতো কথা বলা, অন্যদের দিকে উঁচু হয়ে তাকানো। ডেফিনেটলি অন্যদের সাথে আমাদের ব্যবসায়িক বন্ধন থাকবে, আমাদের ছেলে মেয়ে বাইরে পড়াশোনা করতে যাবে, কোনো সন্দেহ নাই, তাদের সাথে আমাদের ট্রেডিং থাকবে, উইন উইন সিচুয়েশন থাকবে, কিন্তু আমরা পরাজিত না এবং তারা বিজয়ী না। আপনার গল্প জাতি হিসেবে, ব্যক্তি হিসেবে আমরা যদি নিজেদেরটা দাঁড়া করাতে না পারি, আমরা অন্যদের গল্প আমরা ফলো করব, অন্যদের গান কবিতা লেখা দ্বারা আমরা প্রভাবিত হব, অন্যদের সিনেমা কার্টুন দ্বারা আমরা প্রভাবিত হব। এই জন্য ইনকিলাব মঞ্চ একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে চাইছিল। ইনকিলাব মঞ্চ প্রথম আলো বা ডেইলি স্টারের কে ভাঙতে যায় নাই। তারা চিন্তা করছিল যে প্রথম আলো ডেইলি স্টারের পাশে আমরা আরেকটা বিল্ডিং দাঁড়া করবো। তারা একটা কিছু গড়তে চাইছে যেখানে তারা মনে করছে তারা আরো সত্য বলিষ্ঠ কোনো বয়ান তৈরি করতে পারবে, জাতিকে দিতে পারবে। খুবই ইম্পর্টেন্ট একটা কথা, তারা কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে চাইছে, তারা কোনো পত্রিকা অফিসে আগুন লাগাইতে যায় নাই। ইনকিলাব মঞ্চ একটা বেটার ছায়ানট তৈরি করতে চাইছে, একটা বেটার প্রথম আলো তৈরি করতে চাইছে। এটা তার ভিশন ছিল, সে শহীদ হয়ে গেছে, কিন্তু বিষয়টা হচ্ছে আপনাকে ভিশনটার গুরুত্ব বুঝতে হবে। সেটা বুঝতে পারছে যে আপনি ন্যারেটিভ, নাটক, সিনেমা এগুলার অফিস ভাঙচুর করে, আপনি হলিউডে ভাঙচুর করে আপনি কখনো হলিউড বলিউড বন্ধ করতে পারবেন না। আপনাকে বেটার অল্টারনেটিভ তৈরি করতে হবে, বেটার ন্যারেটিভ তৈরি করতে হবে। এটা এই বাজারে ন্যারেটিভের বাজার এভাবেই চলে, যেটা একটা স্ট্রঙ্গার ন্যারেটিভ একটা উইকার ন্যারেটিভকে বিট করে। এখানে জ্বালাও পোড়াও করার জায়গাটাতে হাদি ছিল না ওই কনটেক্সটে।
সো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে সবসময় যুদ্ধনীতি, যখন আপনি বুদ্ধিভিত্তিক কনফ্লিক্টে আসেন, তখন আপনি একটা মানে এটাকে ময়দানের যুদ্ধের সাথে এটাকে প্রথম ওয়ার্ল্ড ওয়ার বা দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ার বা 1971-এর ওয়ারের সাথে কম্পেয়ার করলে হবে না। বুদ্ধিভিত্তিক লড়াইটা ডিফারেন্ট, এবং সেই লড়াইতে ওসমান হাদি যেভাবে চিন্তা করছে সেই জিনিসটাকে ধারণ করাটা খুব ইম্পর্টেন্ট। যে আমরা যদি আমাদের ন্যারেটিভ তৈরি করতে না পারি, দেন বিদেশিদের ন্যারেটিভ, বাইরের ন্যারেটিভ ইনএভিটেবলি আমাদেরকে বিশ্বাস করতে হবে, ফলো করতে হবে, এবং আমরা সবসময় একটা বেকুব এবং নিচু মানসিকতার জাতি রয়ে যাব, কারণ আমরা নিজেদেরকে কখনো স্ট্রং করার ওই আত্মবিশ্বাসটা আমাদের তৈরি হয় নাই। দেখেন, আপনি 1700 সালে মুঘলদের সময়, সেই সময়ে এই এই জায়গার মানুষরা যে উঁচু মানসিকতা ছিল, সেই সময়ের কনটেক্সটে যতটুকু শিক্ষিত ছিল, আমরা তখন যা প্রডিউস করতাম পৃথিবী সেটা খাইতো। সেটা আমাদের পোশাক হোক, কাপড় হোক, আর আমাদের মশলা হোক। আর এখন হয়ে গেছে উল্টা। কি অর্থাৎ একদিকে যেমন হ্যাঁ এটা সত্যি যে আমাদের টাকা পয়সা লুট করা হয়েছে, ব্রিটিশরা করছে, অনেকগুলা দুর্ভিক্ষ গেছে, সো পোস্ট কলোনিয়াল ট্রমা, জেনারেশনাল ট্রমা আমাদের দেশে হিউজ। এই জন্য আমাদের দেশের মানুষ একটা বড় অংশ প্রচণ্ড পরিমাণে আমরা ইনসিকিউর জাতি। বাট এই জায়গা থেকে আমাদের উঠে আসার সময় হয়েছে। এখন আমাদের অলরেডি জিডিপি $330 বিলিয়ন বেশি, এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেকশন অনুযায়ী এটা সম্ভব যে সামনের 20 বছরে আমাদের ইকোনমি $1 ট্রিলিয়ন হিট করবে। তাহলে সেই জায়গাতে আমাদের ন্যারেটিভ কোথায়? সেই জায়গাটাতে আমাদের কালচারাল স্ট্রেংথ কোথায়? আমরা তো নিজেরা কাজী নজরুল ইসলামকেও ধারণ করতে পারি না, যিনি আমাদের জাতীয় কবি। আমরা সবসময় গালাগালি করছি যে ও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এত হইচই কেন। বাট ঠিক আছে, তারা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের গান কবিতা শুনতে চায় শুনুক, কিন্তু আমাদের কাজী নজরুল ইসলামকেও তো আমরা ধারণ করি নাই। আমাদের বাঁশের কেল্লার গল্প তো আমাদের ছেলেমেয়েরা জানে না 1947 সালের। হাদি যেখানে একজন আলেমের সন্তান, এবং যেখানে সে একজন ধর্মপ্রাণ মুসলমান, সেখানে সে কেন কালচারাল সেন্টারে গেল? কেন সে সংস্কৃতি এবং ইসলামের মাঝখানে একটা মেলবন্ধন করতে গেল? কারণ সে জানে যে যদি ধর্মপ্রাণ মুসলমানের কোনো কালচার না থাকে, তাহলে 1-2 প্রজন্মের মধ্যেই ওই ধর্মপ্রাণ মুসলমানের পরিবার থেকে এমন ছেলেমেয়েরা বের হবে যারা তাদের আইডেন্টিটির সাথে ইসলামকে আর মিলাইতে পারবে না। খুবই ইম্পর্টেন্ট যে পৃথিবীতে যতগুলা ইসলামিক সোসাইটি ফ্লারিশ করছে, প্রত্যেকটার একটা সংস্কৃতি ছিল। অবশ্যই সেই সংস্কৃতি পশ্চিমা সংস্কৃতি না, অবশ্যই সেই সংস্কৃতির মধ্যে আলেমদের মধ্যে ইখতিলাফ থাকবে কিছু কিছু বিষয়, সেটা নিয়ে কোনো ডাউট নাই। বাট একটা সংস্কৃতি থাকতে হবে, আমাদের একটা সংস্কৃতির ন্যারেটিভ থাকতে হবে, কারণ সংস্কৃতির সাথে মানুষ তার নিজের আকলকে মিলায় এবং আইডেন্টিটিকে খুঁজে পায়। সংস্কৃতি ছাড়া যদি আপনি ইসলামকে সমাজে বাড়াইতে চান, ইসলাম সবসময় একটা কুয়ার ব্যাংক থাকবে। মেইন স্ট্রিমে ইসলাম আসার জন্য ইসলাম এবং সংস্কৃতির মধ্যে একটা মেলবন্ধন লাগবে। এখন এই মেলবন্ধনের মানে এইটা না যে সংস্কৃতির নামে যে কোনো হারাম জায়েজ, আমি কখনোই সেটা বলতেছি না। বাট আমি এইটা বলতেছি যে সংস্কৃতি বর্জিত যে ইসলাম, সেই ইসলাম যে সমাজের মেইন স্ট্রিমে আসতে পারবে না, এই জিনিসটা ওসমান হাদি বুঝতে পারছিল। দ্যাট ইজ ওয়াই সে এটাকে একটা মেলবন্ধন করার চেষ্টা করছে। একদিকে সে শাহবাগের সংস্কৃতির প্রচারণাকে সে সমালোচনা করছে, আরেকদিকে সে ইনকিলাব মঞ্চের নামে একটা অ্যাভিনিউ তৈরি করছে, যেখানে সে একটা ধর্মপ্রাণ মুসলমানরা রিলেট করতে পারে এমন একটা কালচারকে সে প্রপোজ করতে গেছে। এখন সেই প্রপোজালের মধ্যে আলেমদের অনেকের দ্বিমত থাকতে পারে, অনেক ব্যাপারে তাদের রেস্ট্রিকশন থাকতে পারে। কেউ কিছু স্কুল অফ থট কিছুটা স্ট্রিক্ট হবে, কিছু স্কুল অফ থট কিছুটা কিছু বিষয়কে সহজভাবে দেখবে, কিছু বিষয়কে কঠিনভাবে দেখবে। এই জন্যই তো আমাদের 4টা মাযহাব আছে বা বিভিন্ন স্কুল অফ থট আছে। বাট ইরেসপেক্টিভ অফ আলটিমেট মুফতিরা কি বলে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে মুসলমানদের একটা সংস্কৃতি লাগবে। এই জিনিসটা এই কালচারাল সেন্টার আনার চেষ্টা করছে। সেই কালচারাল সেন্টার খালি অন্য কালচারের সমালোচনা করে থেমে থাকে নাই, সে একটা কাউন্টার ন্যারেটিভ দেওয়ার একটা জায়গা তৈরি করার চেষ্টা করছে। যেই চেষ্টাটা কন্টিনিউ করাটা ধর্মপ্রাণ মুসলমানদের জন্য খুবই জরুরি। অবশ্যই আপনি যখন ইসলামিক কালচার নিয়ে কথা বলতে যাবেন, তখন আপনি কিছু জায়গায় কন্ট্রোভার্সিতে পড়বেন। আই রেসপেক্ট দ্যাট। এবং ওসমান হাদি সেই কন্ট্রোভার্সিটাকে ফেস করতে গেছে, কারণ সে জানতো যে আমি যদি কন্ট্রোভার্সি ফেস করতে না গিয়ে আমি যদি বলি ও না ঠিক আছে কোনো সংস্কৃতির দরকার নেই, তাহলে ইভেনচুয়ালি আলেমের ছেলেমেয়ে জালেম হয়ে যাবে। কারণ ওই ছেলেমেয়েরা তার মুসলিম আইডেন্টিটির সাথে তার ওভারঅল আইডেন্টিটির আন্ডারস্ট্যান্ডিংকে সে রিলেট করতে পারবে না। 2 নম্বর যেটা পয়েন্ট ওসমান হাদির, যে সে মুসলমানদের পার্টিকুলার ধর্মপ্রাণ মুসলমানদের
ইনকম্পিটেন্সকে বারবার সমালোচনা করত। যেমন তার স্পষ্ট বক্তব্যে সে বলছিল যে মুসলমানরা খালি আন্দোলন করতে চায়, রাস্তায় খালি জান দিতে চায়, কিন্তু তাদেরকে যদি একটা স্কিল শিখার কথা বলা হয়, তাদেরকে যদি একটা ক্যামেরার কাজ শেখানোর কথা বলা হয়, তখন দেখা যায় তারা এটাতে রাজি না। অর্থাৎ তারা ধারাবাহিকভাবে একটা জিনিসকে বিল্ড করার কাজে নাই। আন্দোলন আর মানববন্ধন করেই তো সমাজ গড়া যাবে না, গড়তে হবে। ওসমান হাদি গড়ার কথা বলতেছেন, যে মুসলমানরা গড়ার মানসিকতাই নাই। আপনি আজকে দেখেন বুড়িগঙ্গা, আমাদের একদম ঢাকার বুকে একটা নদী বুড়িগঙ্গা, এত সমৃদ্ধ একটা নদী হইতে পারত, সেটাকে ঢাকার কিছু মানুষ গলা টিপে মারছে। কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা কি সেই বুড়িগঙ্গাকে ঠিক করার কোনো উদ্যোগ নিছে, বা এটাকে তার ইমানি দায়িত্ব নিছে? কেন? রাস্তার থেকে ময়লা ফেলা যদি একটা ইমানের একটা অংশ হয়, ইমানের একটা শাখা প্রশাখা হয়, পুরো একটা নদী, সেটাকে কি আমরা ধর্মপ্রাণ মুসলমানরা একবার চিন্তা করতে পারতাম না? সেটা কত বড় একটা পর্যটন হাব হইতে পারতো, ইকোনমিক হাব হইতে পারতো। একটা এক্সাম্পল এটা দেখেন, আপনি যদি আজকে বাজারে যান, আপনি একটা সিম্পল একটা বাজারে যান, আপনি বাজারে গেলে কি দেখবেন? আপনি ধরেন আপনি যদি শপে যান, আপনি দেখবেন কত বিদেশি প্রোডাক্ট, দুধ থেকে শুরু করে, চকলেট থেকে শুরু করে। কেন? আমাদের মুসলিম উদ্যোক্তারা আমরা কয়টা চকলেট বানাইতে পারছি, কয়টা আমরা চিপস বানাইতে পারছি, আমরা কয়টা পাউডার দুধও তো আমরা বিদেশি দুধ খাই এখনো। আমাদের দেশে গরু নাই, আমাদের দেশে আলু হয় না। তাহলে আমাদের যারা উদ্যোক্তারা, আমরা কতগুলা স্ট্রং কোম্পানি বিল্ড করতে পারছি। তাইলে ওই কোম্পানিগুলো বিল্ড করলে ওই কোম্পানির প্রফিট দিয়ে আপনি 10টা কালচারাল সেন্টার বানাইতে পারতেন, বাচ্চাদের জন্য কার্টুন বানাইতে পারতেন, চাইলে হালাল কার্টুন বানাইতে পারতেন, আপনি একটা মুসলমানদের একটা চ্যাট জিপিটি বানাইতে পারতেন। কিন্তু মুসলমানরা ওই গড়ার কাজে নাই। মুসলমানরা শুধুমাত্র আন্দোলন করব, কোনটা ভাঙবো, কার সাথে মারপিট করব, কিন্তু দিনের শেষে আব্বা মারা গেলে আমার বোনের সম্পত্তি আমি দিব না। তো এটা কি? এই যে ইনকম্পিটেন্সগুলাকে ওসমান হাদি চোখে আঙ্গুল দিয়ে দেখাইছে। ওসমান হাদি একটা খুব সিম্পল একটা ভিডিও আছে, যেখানে সে একটা মানে তার বাসায় সে একটা ঘরের কাজ করতেছে, সম্ভবত সবজি কাটতেছে। হ্যাঁ, ভিডিওটা এত ডিপ, বিকজ সে দেখাইছে যে এই যে ধর্মপ্রাণ মুসলমানরা, আপনি কেন মনে করেন যে ঘরের কাজ করা আপনার মানায় না? আপনি কেন মনে করেন যে ইসলাম মানেই হইল যে আপনার মেয়েরা পড়াশোনা করতে পারবে না, এবং মেয়েরা শুধুমাত্র ঘরের সব কাজ করবে, আর পুরুষ বাইরের কাজ করবে, এবং পুরুষ ঘরের কিছু করবে না? কিন্তু ওসমান হাদি সিম্পল একটা ভিডিও, ডেফিনেটলি সে যে পরিমাণ ব্যস্ত ছিল সে ঘরে খুব বেশি সময় দিতে পারতো না, বাট সে জাস্ট দেখাইতেছে যে সে কিভাবে তার বাসায় একটা হেল্পিং হ্যান্ডের কাজটাও সে করতেছে কোনো রকম লজ্জা ছাড়া। বাট এই যে জিনিসগুলা, যে মুসলমান পার্টিকুলারলি মুসলিম পুরুষদের যে ইনকম্পিটেন্স, এই ইনকম্পিটেন্সকে সে যেভাবে দেখাইছে, এবং যেটা দেখানোটা খুব জরুরি, যে তোমরা তো গড়তেছ না, তোমরা তো খালি তোমরা গড়বা কবে, তোমরা একটা স্কিল শিখবা কবে, তোমরা ক্যাপাসিটি বাড়াবা কবে, তোমরা বুড়িগঙ্গা বাঁচাবা কবে, তোমরা একটা মানে একটা 100টা বড় উদ্যোগ তোমরা বানাবা কবে? তোমরা তো খালি বয়কট করতে চাচ্ছ, বাট তোমরা তো কোনো কিছু বিল্ড করতে চাচ্ছ না। তুমি খালি বয়কট করে কি হবে? আলটিমেটলি কেএফসিতে গিয়ে দেখেন কেএফসিতে ভিড়। কেন? কারণ কেএফসির থেকে বেটার চিকেন, বেটার প্রাইসে আলবাইক বানায় সৌদি আরবে। খেয়াল করেন, সৌদি আরবে আপনি দেখবেন আলবাইকে 100 গুণ ভিড়, কেএফসিতে ভিড় কম। সৌদি আরব কখনো কেএফসিকে ব্যান করে নাই, কিন্তু সৌদি আরব বহু আগের থেকে, সৌদি আরবে গেলে মানে আমার জীবনে কেউ কেএফসি খাওয়াইতে পারবে না। কেন পারবে না? কারণ আমি জানি আমি এর থেকে বেটার চিকেন বেটার প্রাইসে কোথায় পাবো? আলবাইকে পাবো। কিন্তু বাংলাদেশে, হ্যাঁ আমি কেএফসি খাচ্ছি না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু আলবাইকও পাচ্ছি না। কেন? বাংলাদেশের তরুণ উদ্যোক্তারা আমরা এটা বানাইতে পারি না। আমরা বানাইতে পারি না, আমরা বানাই নাই তো। আপনি দেখেন ঢাকার রাস্তায় যত ঘড়ি, ঢাকার রাস্তায় যত ফোন, ঢাকার রাস্তায় যত বেশিরভাগ ইলেকট্রনিক্স, কোনো কিছু আমরা বানাইতেছি না। আমরা বানাইতেছি না তো। তাইলে আমাদের ইকোনমি স্ট্রং হবে কিভাবে? ইকোনমি স্ট্রং না হলে আপনি ওই ইকোনমিকে তো আপনার ভ্যালুজ এবং ইথোস আপনি তো বানাইতে পারবেন না। আপনি যদি আমাদের গার্মেন্টসের দিকেও তাকান, ধরেন গার্মেন্টসে কি করে? আমাদের গার্মেন্টস বেশিরভাগ $3 একটা জিনিস, $3 একটা জিনিস চিপ লেবারের জন্য বানায়ে সে বিক্রি করতেছে। $3 $5 বিক্রি করতেছে। 10,000 পিস, 20,000 পিস, 1,00,000 পিস, যে কোনো কাপড়। ওই যে ইউরোপিয়ান বায়ার অথবা আমেরিকান বায়ার, সে তারপরে কি করতেছে? $5 দিয়ে সে কিনতেছে, বা $5 দিয়ে কিনে সে বিক্রি করতেছে $50। লাভটা করলো কে? বানাইলাম আমরা।
ওইটার মধ্যে একটা লোগো লাগায়া সুন্দর মার্কেটিং করে লাভটা $45 লাভটা করলো কে? ওরা। কেন? কারণ আমাদের তো গ্লোবাল ব্র্যান্ড তৈরি করার মতো ওই কম্পিটেন্স আমরা কখনো চেষ্টা করি, ওইটা গড়ার চেষ্টা আমরা করি নাই, যথেষ্ট করি নাই। আমাদের পাট সস্তা দামে আমরা বিক্রি করি চায়নার কাছে বা ইন্ডিয়ার কাছে, তারপরে তারা ওই অ্যাগেইন ওরা $2 দিয়ে পাট কিনে, $2 দিয়ে বা একটা অল্প দামে সে কিনে বেশি দামে সে বিক্রি করতেছে। আমরা কই? আমরা তো নাই। সো এই ওসমান হাদি বারবার এই ইনকম্পিটেন্সের ব্যাপারে কথাটা বলছে যে আপনাদেরকে আমাদের 10 লাখ 1 কোটি 2 কোটি মানুষের কি বলে মিছিল হয় মুসলমানের, কিন্তু সিএনএন যদি ডাক দেয় 5টা লোকরে বাংলাদেশের ইসলাম নিয়ে কথা বলতে বা ভূ রাজনীতি নিয়ে কথা বলতে, 5টা লোক পাওয়া যায় না। তার একটা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য, এবং দিস ইজ সামথিং যেটাতে আমাদের তরুণ সমাজকে, স্পেশালি ধর্মপ্রাণ তরুণ সমাজকে এবং তরুণীদেরকে খুব ডিপলি চিন্তা করতে হবে। ওসমান হাদির মেসেজটা খুব ডিপলি চিন্তা করতে হবে, খুবই ডিপলি চিন্তা করতে হবে যে আসলে কেন আমরা একটা লম্বা সময় ধরে ধারাবাহিকভাবে একটা প্ল্যান করে একটা জিনিসকে দাঁড়া করাতে পারি না এবং দাঁড়া করানোর চিন্তা করি না, এবং সেটাতে কেন আমাদের ইমানি চেতনার সাথে আমাদের স্কিল এবং ক্যাপাসিটি ডেভেলপমেন্টকে আমরা রিলেট করতে পারি না। 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে সেলফলেস লিডারশিপ। দেখেন, ওসমান হাদি যে কোনো মেজর পলিটিক্যাল পার্টির গিয়ে যদি একটা পদ চাইতো, সবাই তারে টাকা পয়সা দিত, পদ দিত, গাড়ি দিত, দামি পাঞ্জাবি দিত, সব দিত কিনা? দিত। কিন্তু সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াইছে, সে তার সবকিছুর হিসাব দিছে। আমরা প্রত্যেকটা প্রোগ্রাম ক্রাউড ফান্ডিং করেছি এবং প্রত্যেকটা প্রোগ্রামের পাই টু পাই হিসাব, আয় এবং ব্যয় আমরা বাংলাদেশে প্রথম নজির স্থাপন করে পাবলিক স্টেটমেন্ট দিয়েছি। ব্যাংক, বিকাশ, নগদ প্রত্যেকটা স্টেটমেন্ট আমরা পাবলিক ওপেন করেছি। টাকা পয়সা সহ কি সে টাকা পাচ্ছে? সে স্টেশন থেকে স্টেশনে মসজিদে ফজর নামাজের পরে সে দাঁড়ায় আছে, হাসি মুখে কথা বলতেছে। এই যে সে একটা সেলফলেস লিডারশিপকে সে ডেমনস্ট্রেট করছে। অবশ্যই সেলফলেস লিডারশিপের বেস্ট এক্সাম্পল হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো সন্দেহ নাই। বাট আমরা অনেক প্রজন্ম আমরা খালি দেখছি নেতারা উঁচু চেয়ারে বসে থাকে। এখানে ওসমান হাদিকে আমি যত না রাজনৈতিক নেতা হিসেবে আনতে চাই, তার থেকে বেশি আমি সমাজের নেতা হিসেবে আনতে চাই, কারণ সে সমাজকে একটা এক্সাম্পল দেখাচ্ছে। কারণ সবাই রাজনৈতিক নেতা না, কেউ সচিব, কেউ জেনারেল, কেউ বড় লয়ার, সুপ্রিম কোর্টের লয়ার, কেউ মানে সমাজের অনেক বড় বড় পদে কিন্তু অনেক মানুষ বসে থাকে, তাই না? বিভিন্ন কোম্পানি বিভিন্ন বড় বড় পদে বসে থাকে। কিন্তু আমরা সেলফলেস লিডারশিপ আমাদের দেশে দেখি না, যে আসলে তার ইগোটাকে বাদ দিয়ে সে আসলে খুব সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়ানোর সাহসিকতা রাখে, মন মানসিকতা রাখে, এবং সে আসলে নেমে আসে, সে নিজেকে নামায়ে নিয়ে আসে। কেন? কারণ সে মানুষের সাথে মিশতে চায়। আপনি যদি হযরত শাহজালাল অথবা আমাদের হযরত শাহ আমানতের জীবনী পড়েন, এবং হযরত শাহজালাল নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করছিলাম, হযরত শাহ আমানতের একটা ভিডিও করব। ওনাদের একটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল যে ওনারা সাধারণ মানুষের সাথে মিশতেন, এবং মিশাটাকে ওনারা খুবই গুরুত্বপূর্ণ কাজ মনে করতেন, যেই জন্য ওনাদের সময়ের এত বেশি সংখ্যক মানুষ ওনাদের চরিত্র দেখে এবং বয়ান শুনে মানুষ ইসলাম ধর্মে আসছে। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা ধর্মনেতা হোক আর সোশ্যাল নেতা হোক আর যেই নেতা হোক, সবাই তার ইগোটাকে এত ভালোবাসে, সে তার মান সম্মান ইজ্জত নিয়ে সে নিজেকে একটা কি বলবো একটা 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 কৃত্রিম অরার মধ্যে সে নিজেকে ধরে রাখতে চায়, এবং সে নিজেকে তার ওজন নিয়ে চলার ব্যাপারে সে এত সচেতন, কিন্তু সে তার মানুষের সাথে মেশার ব্যাপারে সে সচেতন না। এই জন্য সে মানুষের থেকে দূরত্ব তৈরি করে, কিন্তু সে বোঝে না যে মানুষই তাকে ধারণ করবে, এবং মানুষ যদি তাকে ধারণ না করে তাহলে তার বয়ানের কোনো মূল্য নাই। এবং এই জিনিসটা সব লেভেলে বাংলাদেশে প্রবলেম। মানে আমাদের পকেটে 5 টাকা থাকলে আমাদের 500 টাকার ইগো কাজ করে, যেই জন্য আমরা কখনো ঐক্যবদ্ধ হইতে পারি না কোনো ইস্যুতে। কারণ দিনের শেষে সব লেভেলে সেটা আমাদের ইগো এত বেশি, 5টা ডিপার্টমেন্টের প্রফেসর একসাথে কাজ করতে পারে না, 5টা ডিফারেন্ট চিন্তার হুজুর একসাথে বসতে পারে না। মানে বিভিন্ন জায়গায় যে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বা আমার ইগোর ঊর্ধ্বে গিয়ে আমরা একসাথে বসে একটা জিনিস চিন্তা করব, সেই জিনিস আমরা পারি না। এই যে ব্যর্থতা, এই ব্যর্থতা হচ্ছে সেলফলেস লিডারশিপের অভাব, ইগো ধরে রাখার সমস্যা। ইগোর কোনো কারণ নাই, কিন্তু আমাদের ইগোর কোনো অভাব নাই। এবং সেলফলেস লিডারশিপের প্রথম কথা হচ্ছে ইগোর বাইরে এসে চিন্তা করতে পারা। সো ওসমান হাদির এই 3টা পয়েন্ট আমি মনে করি আমরা যখন বলি যে উই আর হাদি,
আমাদেরকে এই আরো অনেক পয়েন্ট আছে, বাট এই 3টা পয়েন্ট আমি মনে করি যে স্ট্রেস খুবই জরুরি, যে এই 3টা জিনিস ধারণ করা সব তরুণ তরুণীদের মধ্যে, এবং এই 3টা পয়েন্টকে আলাদাভাবে ছেলে মেয়েদেরকে বলা, বোঝানো এবং তাদেরকে জিনিসটা চিন্তা করতে শেখা যে না, এইটা হইলো গিয়ে একটা আহ, জিনিস যেটা তুমি ধারণ করো, এটা বোঝার চেষ্টা করো, এইটা হওয়ার চেষ্টা করো। হ্যাঁ, কোনো মূর্তি না, কোনো মাজার না, বরং এই যে বৈশিষ্ট্যগুলা, এই বৈশিষ্ট্যগুলা এবং এই চিন্তার খোরাকগুলা ধারণ করতে পারাই হাদিকে ধারণ করার অনেক বড় একটা স্টেপ।